আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। হামাস কর্মকর্তাকে খুঁজে বের করতে এবং জিম্মি উদ্ধারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। 3 জন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আইডিএফের ইউনিট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গাজা উপত্যকায় একজন হামাস কর্মকর্তাকে নির্মূল করতে এবং জিম্মিদের খুঁজে বের করতে সক্ষম হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে উত্তর গাজায় অবস্থিত হামাস কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করার জন্য সেনাবাহিনী এই প্রযুক্তি ব্যবহার করে। ইব্রাহিম দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনায় সহায়তা করেছিলেন। 4 জন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন তাকে খুঁজে বের করতে এই প্রযুক্তি নজরদারির জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে আইডিএফের জন্য বিয়ারিকে খুঁজে বের করা কঠিন ছিল। তাকে নির্মূল করার জন্য ব্যবহৃত প্রযুক্তিটি 1 দশক আগে তৈরি করা হয়েছিল, কিন্তু ইউনিট ইঞ্জিনিয়াররা তাকে শনাক্ত এবং আক্রমণ করার জন্য ব্যবহৃত প্রযুক্তিতে এআই প্রয়োগ করে। এরপরই আইডিএফ তাকে আঘাত করতে সক্ষম হয়। প্রতিবেদনে বলা হয়েছে এআই প্রযুক্তি বিয়ারির ফোন কল শুনে তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। এছাড়া জিম্মি ব্যক্তিদের শনাক্ত করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো অডিও টুলটি ব্যবহার করেছিল। প্রতিবেদনে উদ্ধৃত 2 ইসরায়েলি কর্মকর্তা বলেছেন জিম্মিদের খুঁজে বের করার জন্য এআই টুলটি সময়ের সাথে সাথে পরিমার্জিত করা হয়েছিল। 23 সালের নভেম্বরে আইডিএফ জানিয়েছে বিয়ারিকে হত্যা করা হামলায় আরও 50 জন হামাস যোদ্ধা নিহত হয়েছে। পলিটিকোকে একজন কর্মকর্তা জানিয়েছেন পেন্টাগন গাজার আরও বেসামরিক হতাহত এড়াতে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হামলার পিছনে চিন্তাভাবনা এবং প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায়। এরপর হামলা আরও সুনির্দিষ্ট করতে এআই ব্যবহার করা হয়েছিল। আইডিএফ রিজার্ভিস্টদের মধ্যে সহযোগিতা হিসাবে শুরু হয়েছিল, যারা গুগল এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি সংস্থাগুলোতে কাজ করেছিল। তবে গুগল উল্লেখ করেছে রিজার্ভিস্ট হিসাবে কর্মরত কর্মীরা যে কাজ করেন তা কোম্পানির সাথে সম্পর্কিত নয়। এর আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর আরব বিশ্বের প্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইসরায়েল এই প্রযুক্তি ব্যবহার করেছিল। 3 জন মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তা বলেছেন এই এআই প্রযুক্তিগুলো কখনো কখনো ভুল শনাক্তকরণের ফলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আইডিএফের একজন মুখপাত্র দাবি করেছেন সামরিক বাহিনী ডেটা প্রযুক্তি সরঞ্জাম গুলির বৈধ এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে অসাবধানতাবশত এমনটি হয়েছে বলে দাবি করেছে আইএফ। শুক্রবার মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল, যার কারণে বাইরের 2টি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন বাড়িতে থাকা 4 জনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনার পর আইএফ বলেছে বিমান থেকে একটি অবিস্ফোরক বাজবীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএফ। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকাল শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় 8 থেকে 10 ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন শিবপুরী জেলার পিছর শহরে বাড়ির 2টি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির উপর পড়েছে। বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছে পুলিশ। এ বিষয়ে সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা বলেন বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি অত্যন্ত শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমান ঘাঁটির সঙ্গে। প্রসঙ্গত জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতি নিয়ে ভারতের কর্পোরেট টিভি চ্যানেলগুলো যুদ্ধের দামামা বাজিয়েছে। বিজেপির কণ্ঠের প্রতিধ্বনি স্পন্দিত হচ্ছে ওই সব মিডিয়ার প্রতিবেদনে, কিন্তু অনলাইন পোর্টালগুলোতেও শান্ত থাকার কথা বলা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে একজন অভিজ্ঞ ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক পেহেলগাঁও ট্র্যাজেডি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কেন কোনো উত্তপ্ত যুদ্ধ হতে পারে না তার যুক্তিসঙ্গত কারণ তুলে ধরেছেন। তবে রাজনৈতিক ফায়দা লাভের জন্য যুদ্ধ করার ভান করা হবে। নিয়ন্ত্রণ রেখা বরাবর বিদ্যমান যুদ্ধবিরতি ক্ষতিগ্রস্ত হতে পারে। উভয় পক্ষ থেকে আবারও গোলাগুলি শুরু হতে পারে। এতে সীমান্তবর্তী স্থানীয় কৃষকদের শান্তি বিঘ্নিত হতে পারে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক শান্তির দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত এমন সব কথা যারা বলেছেন তার মধ্যে অন্যতম ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক প্রবীণ সাহনী। যুদ্ধ হতে পারে না
এ বিষয়টি মূল্যায়নের জন্য তিনি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে প্রধান হল চীন। সাহানি বলেন, 19 সালের আগস্টে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা বিতর্কিতভাবে পরিবর্তন পাকিস্তানের চেয়ে চীনকে বেশি বিরক্ত করেছে। 20 সালের এপ্রিলে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ান সহিংসতা ছিল এরই একটি অংশ। চীন সীমান্তে অনেক বেশি সেনা মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সাহানি বলেন, ভারতের পক্ষে তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে নেওয়া সম্ভব না, কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধের ধাক খুব শিগগিরই বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ভারতীয় নেতা যিনি যুদ্ধের ভান করায় বিশ্বাস করেন, কারণ এটি তার রাজনীতির সাথে খাপ খায়। নিউজ পোর্টালগুলো উল্লেখ করেছে, মোদী বৃহস্পতিবার বিহারে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বিরোধী দলগুলোর সাথে বৈঠকে যোগ দেননি, যেখানে সরকার প্রথমবারের মতো গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছে। এদিকে কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান কোনো না কোনোভাবে এটি ঠিক করে নেবে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন এবং বলেন যে তিনি উভয় দেশের নেতাদের চেনেন, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করবেন কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা এটা কোনো না কোনোভাবে ঠিক করে ফেলবেই। তিনি বলেন, পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু এটি সবসময় ছিল। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় ভূমিকা পালন সম্পর্কে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অবশ্যই আমরা এখন কাশ্মীর বা জম্মুর অবস্থা সম্পর্কে কোনো অবস্থান নিচ্ছি না। অন্যদিকে অভিবাসন কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক বিচারককে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক অবৈধ অভিবাসীকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের হাত থেকে বাঁচতে সাহায্য করেছিলেন। গ্রেপ্তার হওয়া হান্নাহ দুগান দেশটির সার্কিট বিচারক। উইসকনসিনের মিলওয়াকির আদালতে বিচারকের দায়িত্ব পালন করতেন তিনি। শুক্রবার সরকারি কাজে বাধার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। FBI প্রধান ক্যাশ প্যাটেল বলেন, আমাদের বিশ্বাস, বিচারক দুগান ইচ্ছাকৃতভাবে ফেডারেল এজেন্টের ধোঁকা দিয়েছেন। তার আদালতে এডওয়ার্ডো ফ্লোর্স রুইজ নামক অবৈধ অভিবাসী থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে দেননি দুগান। ট্রাম্প মনোনীত ক্যাশ প্যাটেল আরও বলেন, পরবর্তীতে আমাদের এজেন্টরা ওই অবৈধ অভিবাসীকে পাকড়াও করে ধরে ফেলে। তিনি এখন তাদের হেফাজতে রয়েছেন। ওই বিচারক সাধারণ মানুষদের জন্য হুমকি সৃষ্টি করেছিলেন। গ্রেপ্তারের পর শুক্রবার সকালেই মিলওয়াকির ফেডারেল আদালতে তোলা হয় বিচারক দুগানকে। পরে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, আর পরবর্তী শুনানির জন্য 15 মে এর দিন ধার্য করে দিয়েছে আদালত।